ফরিদ ভাই যে বিষয়গুলো বলবার চেষ্টা করছিলেন, বিস্তৃত পরিসরে অনেকগুলো কথা বলেছেন। মোটা দাগে যদি আমি বলি যে নির্বাচন, এই যে আজকের দিনেও যে নির্বাচন হলো, সেই নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং একটি প্রার্থীর বয়কট করার ঘোষণা আপনি দেখেছেন, সেটি মানে এইটিকে আপনারা এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো বক্তব্য এসছে কিনা, কিন্তু আপনার কাছে যদি জিজ্ঞেস করি যেটি আসলে বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি বৃহত্তর কাঠামোগত যে সমস্যা অতীতে বলা হয়েছে সেটির একটি অংশ আপনি মনে করেন কিনা, এবং নির্বাচন কমিশনের ভূমিকা যদি আপনি বলেন, স্বাধীন নির্বাচন কমিশন তার ভূমিকা এই সময়ে এসে অন্তত নির্বাচন নিয়ে তো প্রশ্ন তোলার কথা ছিল না, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। বিরতির পরে সব দর্শক সহ দেখেন, আমি নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই আপনাদের মাধ্যমেই দেখলাম লাইভ। এটা কিন্তু কখন এই পোস্টপন করছে, অর্থাৎ এখান থেকে সরে গেছে, সেটা আপনি জানেন। বিষয়টা হচ্ছে যে জনগণ যদি আপনি ভোট না দেন তাহলে তো আপনার পাশ করার সুযোগ নেই, তাই না? জনগণ আজকে আমাদের দল বিএনপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করছে, এটা আপনি জানেন। এখন উপনির্বাচনের বিষয়টা আপনি যেভাবে বলছেন, এটা ভোটটা খুবই সুষ্ঠু হয়েছে। এখন কোনো ব্যক্তি, আমাদের কিছু কিছু দলের বা মানুষের এরকম একটি আছে যে যখন দেখবে যে আমরা যখন একটা ছোট সময় আমরাও খেলাধুলা করতাম, আমি তো গ্রামে বাড়ি, ওই যে কাচের গুলি দিয়ে গুলি খেলতাম, মার্বেল দিয়ে, তো আমাদের এই আঞ্চলিক ভাষায় গুলি বলে, মার্বেল এটা খেলতাম। যখন দেখতাম যে খেলায় তো আমি হেরে যাচ্ছি বা আমি নিশ্চিত পরাজয়, তখন এরকম করে মাখাইয়ে দিতাম। তো বিষয়টা এরকম, আপনি মানুষের ভোটে, ভোটারদের ভোটে সে হেরে যাচ্ছে, এটা জাস্ট পাবলিককে একটা কি করা, কনফিউজ তৈরি করার জন্য তারা পরিকল্পিতভাবে এই কাজটা করেছে। তাছাড়া ভোট তো এখানে সুন্দরভাবে হয়েছে। আমার চেয়ে আপনারা যারা মিডিয়া কর্মী তারা আরও ভালো জানেন। বরঞ্চে যারা নির্বাচন বয়কট করলো শেষে এসে, তাদের দুই চারজন আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখলাম, একজন বলাকা বেগম নামে, এরকম একটা নাম, উনি বলতেছে যে আমাকে ওনার শিশু সহ ভোট দেওয়ার জন্য নিয়ে আসছে একটি দল। সে সাক্ষাৎকার বলতেছে, আপনাদের সুবাদে আমি জানতে পারলাম। তো এই জায়গায় তো আমি আর কোনো প্রশ্ন করার সুযোগ দেখি না বা কোনো কিছু না। জনগণ বুঝে, আসলে এই সময়ের জনগণ বোঝে যে আসলে কোনটা সত্য। আমি আপনার এখানে বসে মানে মুখরোচক কথাবার্তা বলে যাব, ওইটাও বোঝে, আবার কোনটা সঠিক এটাও জনগণও বোঝে। তো এই জন্য আমার এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে আর এর বেশি কোনো কথা না, আশা করি আপনাকে আমি মানবাধিকার কমিশনের জায়গা থেকে যেটা বললাম, 2009 সালের যে সেটি নিয়ে বর্তমানে আইনমন্ত্রী সেই পক্ষেই আবার কথা বলছে। শোনেন, মানবাধিকার যদি বলি, গুম যদি বলি, অধ্যাদেশের আমি আপনাকে বলি, মানবাধিকার কমিশনের বিষয়গুলো নিয়ে কিন্তু বিশদ ইন্টারিম গভর্নমেন্ট এখন যা হচ্ছে, এই যে আবু সাঈদের যে বিচারটা, আপনি বলতে পারেন যে একটি বিচার এই সরকারের, আমাদের বিএনপির এই সরকারের মাধ্যমে এটা হলো। এই মামলাগুলো কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। দেখেন, আমাদের এই আবু সাঈদের নিয়ে যত কথাবার্তা হয়, প্রথম আমাদের দলের একজন নেতা, ছাত্র দলের নেতা, চিটাগাংয়ের ওয়াসিম, ওকে কিন্তু ওর বিচারটা কিন্তু এখনও, ওই সময় কিন্তু তাকে ওইভাবে সম্মানও দেখানো হয় নাই। ওনাকে বিভিন্নভাবেই ওনাকে যথাযথ জায়গায় বলা, আবার এটাকে তার মামলার বিষয়গুলো নিয়ে মানে এক কথায় তার প্রতি একটা অবিচার করা হচ্ছিল ইন্টারিম গভর্নমেন্ট। সে বিষয়টা আমি যাচ্ছি না। এখন মানবাধিকার বিষয়টা আসি, যেহেতু একটা কমিশন, এটা একটা সেটেলমেন্ট বিষয় আমি মনে করি। অনেক বিষয়গুলো ছিল ওই সময় যখন সংস্কার কমিশনগুলো ছিল, অনেক বিষয়গুলো ভাইও জানে, আপনারাও জানেন, নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। তার মানে কি, সেখানে নোট অফ ডিসেন্ট দিলেও এবং না দিলেও সেখানে যেহেতু অনেক দিন ধরে, প্রায় আমি যতটুকু জানি 47টা এই কমিশনের মিটিং হয়েছে, সবগুলো বিষয় বিশদ হয়েছে। এখন ওই জিনিসগুলো কিন্তু এখন বাস্তবায়নের পথে। জাস্ট কি বাস্তবায়ন করার জন্য একটা সংসদ লাগে, সংসদ ছাড়া তো এটা করা যায় না, আপনি নিজেও জানেন। যদি ইন্টারিম গভর্নমেন্টের এই সুযোগ থাকতো তাহলে কিন্তু তারা করে ফেলতো। সেখানে একটা সেটেলমেন্ট বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে গেছে। তো এই জিনিসগুলো যেটা বলতেছেন, এই জিনিসগুলো না আমি মনে করি এখন আর আলোচনারই বিষয়, এটা একটা সেটেলমেন্ট ইস্যু। এখন জাস্ট এটা সংসদে বাস্তবায়নের দিকে যাচ্ছে। এখন সমালোচনার লোকও তো লাগবে। একটা কথা আছে না, আপনি যতই ভালো করেন
মানুষ তো আমরা, একই পোশাক দেখবেন দোকানে রাখছে, আপনার পছন্দ হচ্ছে না, আর একজনের পছন্দ হচ্ছে না, কোনো একজন ব্যক্তির গিয়ে ওইটা পছন্দ হয়ে যাচ্ছে। তো এখানে সংসদে হচ্ছে বিরোধী দল যারা আছে তাদের তো কাজ বিরোধিতা করবেই, কিন্তু আমি মনে করি যে একটা নিয়মের মধ্যে থেকে, এবং তাদের বিরোধিতার কোনো যৌক্তিক পয়েন্ট আমি এখানে যৌক্তিক পয়েন্ট জুলাই জাতীয় যেটা গণভোটের জায়গা যদি বলেন, এখানে আপনাকে বলছি যে 133টার মতো 33টা অধ্যাদেশের মধ্যে 98টা, এর মধ্যে 20টা 4টা বিষয় নিয়ে এখানে আরও পর্যালোচনা করার বিষয় বলছে। এবং এগুলোও কিন্তু কেন হয়েছে, যেহেতু অতীতে আপনি এটা একটা সেটেলমেন্ট হয়ে গেছে। আপনি নিজেও জুলাই সনদের কপিটা দেখেছেন, একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, কেউ দিয়েছে, যেমন ধরেন কোনো কোনো জায়গাতে 35টা বা 31টা পার্টির মধ্যে একটা পার্টি দিয়েছে, আর কোনোটায় জায়গায় 2টা পার্টি দিয়েছে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1-2টা পার্টি এরকম দিয়েছে। এগুলো বিষয়ে একটা সেটেলমেন্ট ইস্যু হয়ে গেছে। এখন এগুলো কোনো বিষয় না। আমি মনে করি যে আমরা আমাদেরকে যারা বিরোধিতা আমি ধরেন সহজ করে যদি বলি যে ধরেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে কবে নাগাদ, কিভাবে, সেই নিশ্চয়তা পাওয়া গেল কিনা, যদিও বলছে অক্ষরে অক্ষরে পালন করা হবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া হবে কিনা, গণভোটের রায় কি হবে, মানে এগুলো কি পরিষ্কার হয়েছে নাকি জনপরিসরে এর কোনো বিভ্রান্তি আছে বলে মনে করেন? আমি তো বিভ্রান্তির কিছু দেখছি না এখানে তো বিভ্রান্তির কথা দেখছেন আপনিও, যেটা দেখতেছেন সংসদে, ভাইও দেখতেছে, আমরাও দেখতেছি, সংসদে তো দেখছি না আমরা সবাই। এখানে তো বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই। বিভ্রান্ত হয়ে গেলে তো সেটা জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে। অতীতে যারা করছে তাদেরকে কিন্তু প্রত্যাখ্যান করছে। আমি এখানে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমি বিভ্রান্তর কিছু দেখছি না। সরকার ওই কথাটাই বলতো যে যদি ক্ষমতা থাকে তাহলে রাস্তায় করে দেখান, মানে সেটা না, আমি সেই জায়গা চাই না, আমি সেই ভাষাটা বলতে চাই না। আমি মনে করি এটা আমাদের দলের, আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিরোধী দলের নেতাকে নিয়ে কিন্তু বসতেছে না, তাহলে আপনি ওই কথায় ফিরে যাইতে চান না। তার মানে কি, একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে এগুলো হচ্ছে, সমালোচনা হচ্ছে, আলোচনাও হচ্ছে, বিরোধিতা হচ্ছে, সেটা সংসদে হচ্ছে। এগুলো থাকবেই। আগের জায়গাটা এখন নাই, আগের জায়গার ব্যাকও আসবে না।